রাম ও নারায়ণ রাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা বড় ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শনিবার, আর শনিবারের দিন ছিল পঞ্চমী। বিশেষ কিছু রান্নাবান্না নেই, তাই ছাদের উপরে প্রথমেই ঘুম থেকে উঠে চলে এসেছি। আজকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, তাই গাছগুলো খুব দুলছে। যেহেতু রান্নাবান্না কম আছে, সকালবেলায় একটা গাছ আমি রিপোর্টিং করব। তারপর সংসারের A to Z সমস্ত কাজ সেরে যাব মেয়ের সঙ্গে দেখা করতে। মেয়ে পড়াশোনার সূত্রে কলকাতায় থাকে, ওর সঙ্গে দেখা করব বলেই মনস্থির করেছি, কারণ ওকে বেশ কয়েকদিন হলো দেখিনি, দেখতে খুবই ইচ্ছে করছে, তাই ওর সঙ্গে দেখা করতে যাব। এই যে লেবু গাছটা দেখছেন ছোট পটে, বেশ কয়েক বছর ধরে আছে। ওই লেবু গাছটাকেই আমি একটা বড় জায়গায় মানে রিপোর্টিং করব, প্রতিস্থাপন না, রিপোর্টিং করব। যার কারণে নিয়েছি থার্মোকলের এই বাস্কেটটা। তার ভিতরে কালো পলিথিন মাপ মতো কেটে বসিয়ে নিয়েছি। এবার কাঁচির মাথা দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে এক্সেস যে জলটা হবে সেটা বেরিয়ে যাবে, ড্রেনেজ প্যাটার্নটা ভালো হবে। ড্রেনেজ প্যাটার্নটা যদি ভালো না হয় তাহলে গাছের শেকড় কিন্তু পচে যায়, মানে জল জমে, তারপর গাছের শেকড় পচে যায়। তাই এভাবে ছিদ্র করে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি বাড়ি তৈরির এই বালি। বাড়ি তৈরির এই লাল বালিগুলো যদি প্রথমেই দেওয়া হয় তাহলে ড্রেনেজ হোলগুলো ঠিক সঠিকভাবে জল বাইরে বার করে দিতে পারে। আর যদি কাদামাটি দেওয়া হয় তাহলে ওই যে ছিদ্রগুলো করলাম জল বার করে দেওয়ার, সেই ছিদ্রগুলোর মুখ বন্ধ হয়ে গিয়ে ভেতরে জল জমবে। মানে আপনি মাটির টবই হোক আর এই থার্মোকলের পেটিই হোক, তার ভেতরে জল জমতে থাকবে। সেই কারণে প্রথমেই লাল বালি দিয়ে দিলাম, তারপর শুকনো বেশ কিছু পাতা ছিল সেই পাতাগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছু কাঁচা শাল পাতা দিয়ে দিলাম। আমাদের পিছনে একটা শাল গাছ আছে, শাল তো না, সেগুন গাছ, সেগুন পাতা দিয়ে দিলাম। ওই যে শুকনো পাতাগুলো দিলাম, মাঝে একদিন একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল, একটা ডাল ভেঙে গেছিলো, সেই ভাঙা ডালের পাতাগুলো শুকিয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা পাতা, তারপর দিলাম মাটি, নর্মাল যে গার্ডেন সয়েল সেটা। এবার দিলাম এক টব হচ্ছে পাতা পচা সার। এই পাতা পচা সার মানে পাতা পচা মানে কি, সবজি পচা সার। আমি ওই যে দেখছেন পাশে যে বাস্কেটটা আছে জিনিয়া ফুলের, ওই বাস্কেটের ভেতরে পাতা পচা সার তৈরি করেছিলাম। সেই সারগুলো যখন রেডি হয়ে গেছিলো একটা বালতিতে তুলে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। আর এবার যে দেখছেন এইগুলো সবজির খোসা, ফলের খোসা, সেই খোসাগুলো প্যাকেটে জমিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন ধরে, সেগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা সবজির খোসাও দিয়ে দিচ্ছি, মানে কয়েকদিন ধরে জমানো হয়েছিল তো, তাই বেশ কিছু সবজির খোসা মানে কালো হয়ে পচে মতো গেছে, সেগুলো দিলাম। এবার দু একদিন আগেকার যে কাঁচা সবজির খোসা, পেঁয়াজের খোসা, সেই সমস্তই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে বাস্কেটটা আমি তৈরি মানে রেডি করে নিচ্ছি গাছ রিপোর্টিংয়ের জন্য। এখানে বসাবো হচ্ছে পাতিলেবু গাছ। এবার দিয়ে দিচ্ছি মাটি, নর্মাল মাটি। আর ওই যে পাতা ট্রেসে পচা চলে আসো সারটা একটু দিলাম, ওই পাতা পচা ট্রেসে সারটার চলে আসো কারণেই একটু, কিন্তু গাছে জায়গা চেঞ্জ করে যে শুনেছি বিভিন্নভাবে সবজির হয় নাকি। খোসা টোসাগুলো দিলাম সেগুলো খুব তাড়াতাড়ি দেখেছি আমার সারে চন্দ্রমল্লিকা পরিণত হবে। অনেকগুলো ফ্যাকড়া আর কাজ বেরিয়েছে। করতে যেহেতু অসুবিধা হচ্ছে, তাই আমি টবগুলোকে একটু সরিয়ে নিলাম, সেপ্টেম্বর মাস কারণ থেকে ওই শুরু যে করতে হবে বড় কিন্তু, তাই না? টবটা আনতে হবে, যে টবের ভেতরে পাতিলেবু গাছটা আছে, গাছটাকে তো এখানে বসাবো। যার কারণে এই আমি তো জায়গাটা শুনেছিলাম একটু সেপ্টেম্বর ফাঁকা মাস থেকে মতো করতে, করে হ্যাঁ। নিলাম। আর যেই ফাঁকা করেছি দেখুন সেগুন গাছের পাতা পড়েছিল, পড়ে জায়গাটা নোংরা হয়েছিল, জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর ছেলেকে ডেকে বাস্কেটটা আমি ইটের উপরে বসিয়ে নিলাম। তলায় দুটো ইট দিয়েছি, না হলে ছাদে আবার জল জমবে। এখন তো বর্ষাকাল, তাই ইট দিয়ে নিলাম, ইটের তলা দিয়ে জল সমস্ত গড়িয়ে চলে যাবে, মানে তলায় যদি ইট দেওয়া থাকে। হ্যাঁ, এই লেবু গাছটা, এসে যদি একটু চেঞ্জ করো মাটি, তাহলে ওর মানে গাছের লেবুগুলো। লেবুগুলো কি হবে আমার ছেলে সেটাই ভাবছে। লেবু সমেত যে গাছ বসানো যাবে সেটা ওর আইডিয়াতে ছিল না, ও ভাবছিল লেবুগুলো পেড়ে নিতে হবে, কিন্তু লেবু এই মুহূর্তে পারবো না। মেয়ে বেশ কয়েকদিন পরে বাড়িতে আসবে, ওকে পারতে বলবো। ওর লেবু হাতে করে ছিঁড়বে, এটা ওর ইচ্ছে। মানে ওর ইচ্ছে যেমন তেমন আমার ইচ্ছে যে মেয়েকে দিয়েই ফলটা ছেড়াবো। কিন্তু ইতিমধ্যে একটা লেবু পড়ে গেছে, সেই লেবুটা ফ্রিজের মধ্যে রেখেছি। মেয়ে আসলে পরে লেবু কেটে একসঙ্গে সবাই মিলে হয় শরবত বানিয়ে খাবো, নয়তো বা ভাত পাতে
মুসুর ডালের সঙ্গে লেবু কেটে খাবো। গাছটা তো ভীষণই ছোট, খুব বেশি লেবু নেই গাছে। 7টা লেবু হয়েছিল, একটা পড়ে গেছে। তারপর 6টা ছিল, 6টার মধ্যে একটা সেদিন পড়ে গেছে, পেকে পড়েছে। আর প্রথমে যে 7টা ছিল সেই 7টার ভেতর থেকে একটা খুবই ছোট অবস্থাতেই পড়ে হুম। গেছিল। এখন লেবু গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মাটিতে আগাছা মানে আপনা আপনি হয়ে যায়, মানে গাছের গোড়ায় যে মাটি ইউজ করেছিলাম সেই মাটিতে এইরকম আগাছা ছিল, সেই আগাছা বারবারই হয়। বিশেষ করে এই লেবু গাছ আর দু একটা টবে হয়, ওই টবগুলোতেই হয়তো ওই আগাছা জন্মেছিল, সেই রকম মাটি আমি ইউজ করেছিলাম। আর যার কারণে কয়েকটা টবে হয়, সব টবে কিন্তু এই ধরনের আগাছা আমার হয় না। এখন টবটা বার করছি, খুব বড় টব তো, একটু কার্নিশে মানে সিঁড়ির রেলিং এ ঘাই দিয়ে নিলাম। দেখুন গাছটা বের হয়ে আসছে। আমি একা পারবো না বলে ছেলেকে ডেকে এনেছি। এসে দেখি। ছেলে ঘুম থেকে উঠেছিল না, ওকে ডেকে তুলে এনেছি। খুব সকাল সকাল তো ওঠে না, একটু বেলাতে ওঠে, হুম। যেহেতু আমি গাছটা পটিং করব, রিপোর্টিং করব, তাই ওকে ডেকে এনে ওর হেল্প নিলাম গাছটা বার করার জন্য। আর তারপরে একটু কাঠের গুঁড়ো ছিল, কাঠের গুঁড়োটা দিয়ে দিলাম, এতে মাটিটা বেশ ভুসভুসে হবে। আর এদিকে আকাশে দেখুন কত মেঘ করেছে, আর সকাল থেকেই হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বর্ষাকাল, বৃষ্টি না হয়ে আর যাই বলুন। এরপর দিয়ে দিচ্ছি পাতা পচা, সবজি পচা যে সার মাটি আমি রেডি করে রেখেছিলাম, সেই সার মাটি। এই তো সবজি গোবর সার পচা দিলে না? সার দিয়েই গাছটা বসালাম। এখানে কোনো রকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমি ইউজ করিনি। দেখা যাক কি হয়। দাও। তবে ওই যে জিনিয়া ফুলের গাছগুলো দিয়েছি, ওই গাছগুলোতে খুব ভালো গ্রোথ এসেছে ওই পাতা পচা সারের মধ্যে গাছগুলোকে বসিয়ে। তাই ভাবলাম লেবু গাছটাও যদি এভাবে বসানো যায়, মানে গোবর সার বর্ষাকাল দেবো তো, না এবার? আশা করা যাচ্ছে গাছের গ্রোথ ভালোই হবে। লেবু গাছ তো রিপোর্টিং করা হয়ে গেল, এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। অবশ্যই গাছ বসানোর পর, যে কোনো গাছ বসানোর পর জল দিতে হবে। জল দিলে পরে যদি জলটা এই বাস্কেটের নিচ দিয়ে ঝরঝর করে বেরিয়ে চলে যায়, তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ বুঝতে পারলে? প্যাটার্নটা একদম পারফেক্ট আছে। সামনেই বর্ষাকাল, এই দেখুন জল সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, এক্সেস জলটা দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, তার মানে গাছটা পারফেক্টভাবে বসানো হয়েছে। যাই হোক, মনে একটা শান্তি আসলো যে না, বসানোটা ঠিকঠাক আছে। আমি চিন্তা করছিলাম অনেক সময় গাছ বসাতে গেলে দেখা যায় যে ড্রেনেজ হোলটা ঠিক মতন না হলে, ড্রেনেজ প্যাটার্নটা ঠিক মতন না হলে গাছের ভেতরে, টবের ভেতরে জল জমে গাছ নষ্ট হয়ে যায়। আমার সঙ্গে দু একবার এরকম হয়েছে। যাই হোক, উপরের কাজ সেরে নিচে চলে এসে নিচের ঘরগুলো সমস্ত ঝাঁট দিয়ে নিচ্ছি, নিচের মানে দোতলার ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আহ, একতলার মানে গ্রাউন্ড ফ্লোরের যে ঘর, সেগুলো অলরেডি আমি গাছ পটিং করতে করতেই গিয়ে ঝাঁট দিয়ে এসেছিলাম। কারণ আমার যিনি হেল্পিং হ্যান্ড উনি এসেছিলেন, দিয়ে তখন কাজ বসাতে বসাতেই আবার ভিডিও বন্ধ করে নিচে গিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম। মাসি এমনিতে দেরি করে আসে, আজকে একটু তাড়াতাড়ি এসেছিল। ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম, মাসি মুছে দিয়েছে আর বাসন মেজে দিয়ে চলে গেছে। এখন উপরের ঘরগুলো ঝাঁট দিয়ে নেওয়া হয়ে গেল, শুধু মুছে নিলেই হয়ে যাবে। সমস্ত ঘরগুলোই মুছে নেব। ঠাকুর ঘরটা প্রথমে মুছে নিলাম, তারপর এই যে ডাইনিং হলটা আছে, ডাইনিং হলটা আমি যে আমাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমের ওখান থেকে এই ঠাকুর ঘরের দরজা পর্যন্ত অর্ধেকটা মুছি, তারপর আবার বাকি অর্ধেকটা মুছে নিই। তবে আজকে ঘর মোছার জন্য মপ ব্যবহার করিনি, নাতা দিয়েই ঘর মুছে নিচ্ছি। কারণ মাঝে মাঝে আমি বলি না যে আমি মপ রোজ ব্যবহার করি না ঘর মোছার জন্য, মাঝে মাঝে নাতা দিয়ে মুছি। আজকে সেই রকমই ইচ্ছে হয়েছে যে নাতা দিয়ে ঘর মুছবো। মপ দিয়ে মুছলে ভালো হয় ঠিকই, কিন্তু তবু সপ্তাহে দু একদিন আমি এভাবে নাতা দিয়ে মুছি। আমার মনে হয় মাঝে মাঝে এরকম নাতা দিয়ে মুছলে ঘর বেশি ভালো পরিষ্কার হয়। তারপর তো নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি জল গরম। তবে চা খাওয়া হয়ে গেছে, ঠাকুরের যে কাজকর্ম সকালে থাকে ঠাকুর ঘরের, সেই কাজকর্ম সেরেছি, চা খেয়েছি, তারপর চলে এসেছি। এখন সার্ফ গরম জল ঢেলে দিলাম এই যে সাদা কাপড়টায়, এটাতে গতকাল রাত্রিবেলায়
স্পঞ্জ রসগোল্লা তৈরি করার সময় ছানা ছেঁকেছিলাম, তাই আজকে সকালবেলায় গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, না হলে দুধের একটা কাঁচা কেমন গন্ধ কিন্তু হয়। আর রসগোল্লা তৈরির সময় রেসিপি ভিডিও যেহেতু করেছিলাম, বেশ কিছু বাসন হয়েছিল, সেই বাসনগুলো এখন ধুয়ে নিলাম। আর ওদিকে তো দুধটা জাল করতে রেখেছি। ভেবেছি যে পন্স রসগোল্লা করার জন্য যে মালাইটা লাগে, সেই মালাইটা মানে ক্ষীরটা আমি রেডি করে নেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমার হাতে সময় অনেকটাই কম ছিল, তাই দুধটা জাল করে রেখে দিলাম আর কি। আর ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, ছোলার ডাল গতকাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালগুলো খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। কারণ আজ যেহেতু পঞ্চমী, নিরামিষ রান্না হবে বলতে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ হওয়ার কথা, কিন্তু আমি ছোলার ডাল আর আলু একসঙ্গে সেদ্ধ করব, তাতে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দেব, তাহলে একটা তরকারি মতো হয়ে যাবে। এই সেদ্ধ তরকারি আর ভাত, এই হচ্ছে আজকের পঞ্চমীর দিনের আমাদের রেসিপি। আমাদের বাড়িতে পঞ্চমীর দিন রান্না করতে নেই বলে ঠিকই, কিন্তু তবুও তো আমরা সেদ্ধ রান্না করি। সেই সেদ্ধ রান্নাই হচ্ছে, বেশ কয়েক বছর ধরে চলে আসছে, বাড়িতে সবাই করে, আমিও সেই মতোই সেদ্ধ রান্না করি। নিরামিষ তো হবে বটেই, সেদ্ধ সেদ্ধ তরকারি হবে, সেই মতো রান্না করে নিয়ে চলে এসেছি জামা কাপড় কেচে নিতে। এই জামা কাপড়গুলো গতকাল ভিজিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে কেচে নিতে পারিনি, কারণ স্কুল যাওয়ার সময় হয়ে গেছিল, স্নান সেরে চলে গেছিলাম স্কুলে। ভেবেছিলাম বিকেলে এসে কেচে নেব, কিন্তু সেটাও সম্ভব হয়নি। যাই হোক, শুক্রবার কাচা হয়নি তো কি হয়েছে, শনিবার দিন সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে কেচে নিলাম, তারপর স্নান করে পুজো করে নেব। এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে দুপুরের ট্রেনে কলকাতায় যাব, তাই সকালের দিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে গেলাম, কারণ কলকাতা থেকে আসার পরে কিন্তু শরীর সেইভাবে পারমিট করে না, জার্নির কারণে অনেকটাই ক্লান্ত লাগে। তাই জামা কাপড়গুলো কেচে কাজ গুছিয়ে রেখে স্নান করে পুজো সেরে নিলাম। সমস্ত কাজ গুছিয়ে রেখেই যাব কলকাতায় মেয়েকে দেখতে। এই যে পুজো কমপ্লিট হয়েছে, আর এই যে রসগোল্লাগুলো আপনাদের একটু দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর রস ঢুকেছে, একদম স্পঞ্জ রসগোল্লা হয়েছে। রসটা চিপে বার করে দিলে রসগোল্লা চুপসে যাচ্ছে, তারপর যেই রসের মধ্যে আবার দিয়ে দিলাম, দেখুন রসে ভর্তি হয়ে গেছে। তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাস ধরে কৃষ্ণনগর স্টেশনে। স্টেশন চত্বরে এসেই দেখুন আপনাদের স্টেশনটা দেখাচ্ছি। কৃষ্ণনগর স্টেশনের সম্প্রসারণ হবে, আর এদিকে আমার আমরা সবাই এই চলমান সিঁড়ি দিয়ে নেমে এলাম, কারণ আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই যে আমরা এখন এসি যে লোকাল, কৃষ্ণনগরের এসি লোকাল ধরেই যাব। ট্রেনটা এসে 3 নম্বরে দাঁড়িয়ে আছে, আর খুব গরম লেগেছিল, আমার ছেলে একটা ঠান্ডা জলের বোতল কিনলো। ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে, এক্ষুনি হয়তো ট্রেনটা ছাড়বে, তাই প্যাসেঞ্জার যারা আছেন তারা সবাই ট্রেনের সামনে দরজার সামনে দাঁড়িয়ে ছিল। হুট করে দরজা খুলে গেছে, তারপর তো আমরা ট্রেনে উঠে পড়লাম। তবে আমরা 3 জন 3 জায়গাতে সিট পেয়েছি, আমি এখানে পেয়েছি, আপনাদের দাদা ভাই আমার পিছনের সিটটা পেয়েছে, আর ছেলে আমার সামনের উল্টো দিকে পাশের সিটটা পেয়েছে। আর ট্রেনটা দেখুন, একেবারে যে কম ভিড় হয়েছে এমনটা নয়, দরজা বন্ধ হয়ে গেল। আর ইতিমধ্যে আমাদের ট্রেন কৃষ্ণনগর স্টেশন চত্বর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এই প্রচণ্ড গরমে এসি লোকালে আমরা প্রথমবার জার্নি করছি। বাইরের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, ওই যে বাইরে 4 নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। আর ট্রেনের ভেতরে ভিড় যে একেবারেই কম হয়েছে এমনটা নয়, সিটে প্রায় সবাই আমরা বসে আছি। আর দুপুরের দিকে আমি লুচি করে নিয়ে গেছিলাম বাড়ির থেকে, আগের দিনে লুচি করা ছিল, যেহেতু রুটি বা পরোটা আটার লুচি করতে নেই, পরোটা করতে আছে, লুচি করতে নেই, তাই আমি লুচি করে নিয়ে গেছিলাম, সেটাই ট্রেনের ভেতরে খাওয়া হয়েছিল। তারপর তো কলকাতায় পৌঁছে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেছি, গল্প করেছি। এইবার
মিও মোড়ের দোকানে এসেছি। যেহেতু আজকের দিনে আমরা নিরামিষ খাবো, বাইরের খাবার খাবো না, তাই ট্রেনের ভিতরে লুচি তরকারি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম, সেটাই খেয়েছি। তারপর এসেছি মিও মোড়ের দোকানে, সেখান থেকে নিরামিষ পেস্ট্রি, তারপর লাভা কেক, এগুলো ছেলে মেয়েকে খাওয়াবো। আর বাইরে থেকে ফল কিনেছিলাম, সেই ফল মেয়েকে দিয়েছি। ফলের মধ্যে কিনেছিলাম আঁশফল, মেয়েকে দিয়েছি কিনে। আর কাঁঠাল কলকাতায় বা কৃষ্ণনগরেও হয়তো এখন হয়, ওই কেটে বিক্রি করে ওজন হিসাবে, সেই রকম কাঁঠাল কিনেছিলাম 100 টাকার মতো। কাঁঠাল তো ছেলে মেয়েরা খায় না, আমি বাড়িতে নিয়ে এসেছিলাম ওদেরকে লাভা কেক, প্যাটিস মানে ভেজ প্যাটিস, তারপর মিষ্টি সুপ, এইগুলো খাওয়ালাম। তারপর গল্প গুজব সেরে মেয়ের সঙ্গে দেখা করে আমরা বাড়ি ফিরে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।